মিষ্টি ভীত পায়ে অন্তিকের কাছে হাঁটু গেড়ে বসে। আজলা ভরে দুহাতে ধরে ক্রন্দনরত অবস্থায় বলে ওঠে, আমি কোনো পাপ করিনি অন্ত, এই বাচ্চা আমাদের। অন্তিক মুখ ফিরিয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। মিষ্টি সেখানে বসেই কাঁদতে থাকে। লায়লা বেগমের মুখের রেখা বৃদ্ধি পায়। আজ সে মনের ঝাল মেটাবে। মিষ্টিকে 4 মাসের প্রতিটা দিনের হিসাব দিবে। মিষ্টির হাত ধরে দাঁড় করায় লায়লা। বেশ দাম্ভিকতার সহিত বলতে শুরু করে, তা কই গেল তোমার তেজ? এত অহংকার কোথায় ঠেকলো? মাথা কাটা গেল তো? অবশ্য পাপিষ্টা নারীর লজ্জা বালাই কমই থাকে। বেশ্যা বাড়ি গমন বেশি থাকলে কি চক্ষু লজ্জা থাকবে? তা কার পাপ নিয়ে ঘুরছিস নষ্টা মেয়ে? তোর প্রাণপ্রিয় স্বামীর তো টিউব নষ্ট। ওই টিউব শুধু চলতেই পারবো, বাচ্চা পয়দা করতে পারবো না। মিষ্টি হাত ঝাড়া দিয়ে লায়লা বেগমের থেকে ছাড়িয়ে নেয়। মানুষের মুখের ভাষা এতটা বিশ্রী হতে পারে তা লায়লা বেগমকে দেখে উপলব্ধি করা যায়। ঘৃণায় মিষ্টির শরীর রি করছে। আপনাদের মতো কিছু মহিলাদের জন্য আজ মা জাতি খারাপ। আর রইল বাচ্চার কথা, আমি এবং আমার প্রভুই জানে সত্য কি। আপনাদের ছেলেও যদি এই ভুল ধারণায় বসবাস করে, তবে আমি তার চোখ খুলে দিব। লায়লা বেগম গগন বিদারী অট্টহাসি দিয়ে কলির হাত থেকে কাগজপত্র মিষ্টির মুখে ছুরি মেরে প্রত্যুত্তরে বলে, শহরের বড় বড় হাসপাতালের ডাক্তারের রিপোর্ট এখানে, যাতে স্পষ্ট লেখা আছে অন্তিকের বাবা হওয়ার সম্ভাবনা 90% সম্ভাবনা কম। মিষ্টি কাঁপা হাতে রিপোর্টগুলো ওঠায়। রিপোর্টে অন্তিকের ছোটবেলা থেকে শুরু করে জুকুব বয়সেরও রিপোর্ট বিদ্যমান। অর্থাৎ ছোটবেলা থেকেই তাকে ডাক্তার দেখানো হচ্ছে। মিষ্টির চোখের সামনে থেকে সকল রাস্তা বন্ধ হয়ে যায়। সে জমিনে বসে পেটে হাত রেখে বিড়বিড় করে বলে, এসব মিথ্যা। আমাদের পবিত্র ভালোবাসায় এই বাচ্চা এসছে। এসব মিথ্যা। আমাদের পবিত্র ভালোবাসায় এই বাচ্চা এসেছে। শোন বাবু, তুই একদম কষ্ট পাবি না। মা আছে তো, আমি সব ঠিক করে দিব। লায়লা বেগমের অকথ্য ভাষা তখনও থামেনি। মিষ্টির উপর তার সমস্ত রাগ ঝাড়ছে। এমন পাপী মেয়ের মোল্লা বাড়িতে জায়গা নেই। এমন পাপী মেয়ের মোল্লা বাড়িতে জায়গা নাই। বের হয়ে যা নষ্টা মেয়ে। মোল্লা বাড়ির মতো বংশের মান খারাপ করে দিয়ে এখনো পড়ে আছে। তুই বের হবি নাকি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব? লায়লা বেগম মিষ্টির হাত ধরে ঘর থেকে বের করতে নিলে সেখানে মিষ্টির দাদি এসে উপস্থিত হয়। মিষ্টির পিছনে আফিয়ার কাঁপাকাঁপি অবস্থা। এমন পরিস্থিতির সামনে প্রথম দাঁড়িয়ে সে। বয়োবৃদ্ধা নাজমার চাহনি তীরের মতো লায়লা বেগমের মনে গেঁথে। সে মিষ্টির হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। মিষ্টির দাদি রাগে থরথর করে কাঁপছে। লায়লা বেগমের গালে থাপ্পড় বসিয়ে দেয় সে। মিষ্টিকে বুকে টেনে বলে, জেনে শুনে নাতনিকে নরকে পাঠিয়েছিলাম। ভেবেছিলাম পাপ পুণ্যের মিলনে যদি পদ্মের জন্ম হয় তাহলে দোষ কিসের? সবারই তো সুখে বেঁচে থাকার হক রয়েছে। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম পাপী পাপীই হয়। পূর্ণ পাপের কাছে পাপিষ্ঠ মনে হয় সে। যে মূল পাপী তা ভুলেই বসে। আজ বাড়ির মাথা গত হয়েছে। আজকেই নাতনিকে বাড়ি ছাড়া করা হচ্ছে। বড় বউ, মেয়ে জাত হয়ে জন্ম নিছ, তুমিও যে ছাদ পাইয়া যাবা ভাববে না। মরণ একদিন সবাইকেই গ্রহণ করতে হবে। ক্ষমতার দাপটে এখন যাতে দূর দূর করছো, শেষ বয়সে পাশে কাউকে পাও কি না দেখে নিও। লায়লা বেগম যেন কথা শুনেও শোনেনি। সে নিজের ক্ষমতার অপব্যবহার শুরু করে। নাজমা বেগমকেও হেয় করে বলে, আমাকে আঘাত করছেন করেন, শাক দিয়ে মাছ ঢেকে কি করবেন চাচি আম্মা? অতিথি হয়ে আসছেন, তবুও বলতে হচ্ছে যেই বংশের মেয়ে চরিত্রের দোষ আছে সেই বংশের বড়রা কেমন জানা হয়ে গেছে। নাজমা বেগমের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তিনি মিষ্টির হাত ধরে বলেন, আমার নাতনি যদি খারাপ হয় তাহলে তুমি জঘন্যতম। যেই বাড়িতে আমার নাতনির সুখ নেই সেখানে থাকারও দরকার নেই। আমার নাতনিকে নিয়ে চলে যাচ্ছি। আমাকেও নিয়ে যাবেন খালা? এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। পায়েসের কথা শুনে সকলে দরজার দিকে তাকায়। মিষ্টি দৌড়ে শ্বশুরের কাছে গিয়ে বলে,
আমাকে বিশ্বাস করুন বাবা, আমি কোনো খারাপ কাজ করিনি। আমি আপনাকে অন্তকে একা ফেলে কোথাও যাব না। কায়েস মিষ্টির মাথায় হাত রেখে বলে, তুমি পূর্ণ পবিত্র, কোনো অপবিত্র তোমাকে ছুঁতে পারেনি। আমি বিশ্বাস করি তোমাকে। তবে আমার সাহসী মা যে আজ দুর্বল হয়ে গেছে, তার জন্য আমি কষ্ট পেয়েছি মা। মিষ্টি ছলছল চোখে শ্বশুরের দিকে তাকান। নাজমার সাথে আসা আগন্তুক মহিলা মাটি থেকে রিপোর্টের কাগজগুলো তুলে নেন। লায়লা বেগম তখনও কটূক্তি করেই যাচ্ছে। আপদকে সহ নিয়ে যান, পারলে কবর থেকে ওই বুইরাকেও তুলে নিয়ে যান। বলে দেন সম্পত্তির অধিকার পেতে দুয়ারে আসলে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিব। মিষ্টি দুর্বল পায়ে দাদিকে নিয়ে বের হয়ে যায়। আফিয়া সবকিছুর প্রত্যক্ষদর্শী। শাশুড়ির কাছে এসে বলতে শুরু করে, এবার বুঝেছি কেন আপনার সন্তান আপনার চেহারা দেখতে চায় না। আজ থেকে আমিও দেখতে চাইবো না। আমার পান্না কখনো জিজ্ঞেস করলে বলবো তার দাদা দাদি কেউ নেই। আফিয়া চলে যেতেই লায়লা বেগম উচ্চ আওয়াজে হাসে। কলি এতক্ষণ মায়ের পিছু লুকিয়েছিল। সকলে চলে যেতেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলে, আপদ বিদায় হয়েছে, এবার অন্তিক শুধুই আমার। লায়লা বেগম কথাটা শোনার সাথে সাথেই কলির গালে থাপ্পড় বসিয়ে দেয়। কলির চুলের মুঠোয় ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একবার ওই সর্বনাশার নাম শুনলে ভুলে যাব তুই আমার পেটের সন্তান। দা দিয়া 22 টুকরা কেটে নদীতে ভাসায় দিব। কলি মায়ের কথায় দমে গেলেও মনে মনে ঠিকই অন্য পরিকল্পনা করে নেয়। বাসের জন্য অপেক্ষা করছে মিষ্টি। সে আপাতত বোরখায় আবৃত নারীর কোলে মাথা রেখে শুয়ে আছে। চোখের পানি ফেলে বলতে শুরু করে, এমন হওয়ার কথা ছিল না তো মনি। আমি তো চেয়েছিলাম আমার একটা সংসার হোক, একটি অসম্পূর্ণ সংসার সম্পূর্ণ হোক, একজন মা হারা সন্তানের জীবন রঙিন হোক। দাদা চলে গিয়ে সব শেষ করে গেল, আমি হেরে গেলাম মনি। বাস চলে এসেছে। মিষ্টি অন্তিককে খুঁজছে। অন্তিকের খোঁজ কেউ জানে না। মিষ্টি ভেবে নিয়েছে অন্তিকও তাকে ভুল বুঝেছে, লায়লা বেগমের মতো। মিষ্টি এই ভেবে ভীষণ কষ্ট পাচ্ছে। অন্তিক কি মিষ্টিকে ভালোবাসেনি? মিষ্টি কি তার মনের গহীনে জায়গা করতে পারেনি? পরক্ষণেই মিষ্টি নিজের মনকে বলে হয়তো মিষ্টিকে সে চিনতেই পারেনি, বুঝতেও পারেনি সে অন্তুর জন্য কতটা পাগল সেই ছোটবেলা থেকেই। পায়েস জিনিসপত্র গুছিয়ে মিষ্টির কাছে এসে বলে, অন্তিকও চলে আসবে। এই অবস্থায় বেশি চিন্তা করা ঠিক না, বাচ্চার ক্ষতি হবে। মিষ্টি বাসে ওঠার জন্য পা বাড়াতে নিলেই পড়ে যেতে নেয়। তখনই এক জোড়া হাত এসে মিষ্টিকে ধরে ফেলে। মিষ্টি তাকিয়ে দেখে অন্তিক মাথা নিচু করে মিষ্টিকে ধরে রেখেছে। খুবই সতর্কতার সাথে মিষ্টিকে নিয়ে বাসে উঠে সে মিষ্টিকে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে। পরিবারের সকলে ঠিকঠাক মতো বসতে পেরেছে কিনা একবার পরখ করতে নেয়। মিষ্টি অন্তিকের হাত শক্ত করে ধরে কাঁদছে, যেন হাত ছেড়ে দিলেই অন্তিক কোথাও চলে যাবে। অন্তিক হাতের দিকে তাকাতেই দেখতে পায় মিষ্টির হাতের নখ অনেকটাই ডেবে গেছে অন্তিকের হাতে। সে মিষ্টির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এটা আমার হাত, তোমার ঘরের চাদর নয় যে আদর করার সময় খামচে ধরবে। অবশ্য যা হলো 10 মাস কাছে আসতে দিবে কিনা কে জানে। অশ্রুসিক্ত নয়নে মিষ্টি তাকিয়ে আছে। তার বিশ্বাসই হচ্ছে না সে এই মুহূর্তে তার অন্তুর পাশে বসে আছে। তার পুরনো অন্তু, একদম স্বাভাবিক সে। মিষ্টিকে লজ্জায় ফেলতে দুষ্টু কথা বলছে। মিষ্টির কি হলো জানে না। অন্তিককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি আর পারছি না অন্ত, সংসারের কঠিন চাবিকাঠি নাড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি শান্তি চাই, বাঁচতে চাই। অন্তিক চোখ বন্ধ করে নেয়। মিষ্টির প্রতি তার ভরসা আছে। মিরাক্কেল বলেও কিছু আছে, এখনো হতে পারে বাচ্চাটা তারই। এক বুক আশা নিয়েই সে মোল্লা বাড়িতে প্রবেশ করতে নেয়। আফিয়া তখন বাড়ি থেকে বের হচ্ছিল। মিষ্টির সাথে ঘটা অন্যায়ের কথা তার থেকে শুনে অন্তিক কাল বিলম্ব না করে স্টেশনের দিকে রওনা দেয়। মিষ্টিকে গভীরভাবে জড়িয়ে ধরে বলে, আমি সাথে আছি চন্দ্রিমা, এক সমুদ্র ভালোবাসা নিয়ে তোমার কাছে আছি। সমুদ্রের পানি যেমন ফুরায় না, তেমন আমার বিশ্বাস ভালোবাসা কখনোই ফুরাবে না। মিষ্টি নিশ্চিন্তে চোখ বন্ধ করে নেয়। আগামীকাল কি হবে কেউ জানে না, কিন্তু আজ মিষ্টি ঘুমোতে চায় অন্তিকের বুকে মাথা রেখে। আজ নিশ্চিন্তে থাকতে চায়। দিবালোকের আলোয় ঝলমল করছে জগদ্দাসী। মিষ্টির ঘুম ভেঙেছে সবে। বাবার বাড়িতে ভোরে এসেই পৌঁছেছে। দীর্ঘদিন পর নিজের ঘরে আরামে সে ঘুমিয়েছে।
আড়মোড়ে নড়তে গেলেই পেটের উপর কারো অস্তিত্ব অনুভব হয় তার। মাথা তুলে দেখতে পায় অন্তিক মিষ্টির পেটের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। স্মিত হেসে মিষ্টি অন্তুর মাথায় হাত বুলিয়ে ধীর স্বরে ডাকে। এই অন্ত ওঠো। অন্তিক নড়ে চড়ে মিষ্টির পেটের মধ্যে ঠোঁট ছুঁয়ে আবারও শুয়ে পড়ে। মিষ্টি অন্তিকের চুল খামছে ধরে। অন্তিকের প্রতিবারের ছোঁয়ায় অন্য জগতে চলে যায় সে। কি করছো সেখানে? পাপিষ্ঠা নারীর ছোঁয়ায় পাপী হয়ে যাবে তো। অন্তিক চোখ খুলে মিষ্টির পেটে হালকা কামড় বসিয়ে দেয়। মিষ্টি আ করে আওয়াজ করে। অন্তিকের প্রচুর রাগ হয়। এবার সোজা হয়ে সে মিষ্টির উপর মিষ্টি অত্যাচার শুরু করে। পেটে ছোট ছোট কামড়ে মিষ্টি ব্যথা না পেলেও স্বর্গীয় সুখ অনুভব করে। পেট ছেড়ে অন্তিক মিষ্টির মুখের কাছে আসে। মিষ্টির ঠোঁট ছুঁই ছুঁই হয়ে ফিসফিসিয়ে বলে, তুমি পূর্ণ, তুমি অনন্য, তুমি প্রীতি, তুমি অনবদ্য। মিষ্টিকে প্রত্যুত্তরের সময় না দিয়ে অন্তিক খুব সফটভাবে মিষ্টির ঠোঁটে চুমু খায়। সময়ের হিসাব তাদের জানা নেই। খানিকের দূরত্ব ঘুচে দিচ্ছে আদরে আদরে। মিষ্টির চোখ বেয়ে অশ্রু ঝরছে। তার মনের সংখ্যা কমেছে। তার অন্তু তাকে ভুল বোঝেনি। মিষ্টির ঠোঁট ছেড়ে বুকে মুখ গুজে অন্তিক। মিষ্টির চোখ বন্ধ করে অন্তিকের মাথায় হাত রাখে। নিবিড়ভাবে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তাতে। তুমিও কি আমাকে অবিশ্বাস করছো? অবিশ্বাস তাদের মাঝেই হয় যাদের মনের অমিল হয়। পিনপতন নীরবতায় পার হচ্ছে সময়। মিষ্টির মন খসখস করছে অন্তিককে প্রশ্ন করার জন্য। শুরু করবে কিভাবে সে, যদি অন্তিক কষ্ট পায়? দেখা গেল মিষ্টির কিছু বলতে হয়নি। অন্তিক মিষ্টির বুকে মাথা রেখে বলতে শুরু করে, মা চলে যাওয়ার 2 বছর পর এক সকালে পেট ব্যথার যন্ত্রণায় মাটিতে শুয়ে ছটফট করছিলাম। ফিরোজ চাচা সেদিন বাবাকেও সাথে নিয়ে গিয়েছিল। বাসায় তখন চাচি ছাড়া কেউ ছিল না। আমি যখন মা মা বলে আত্মচিৎকার করছিলাম, চাচি তখন আসেন। আমাকে মাটিতে দেখে পিঠে 2টা লাথি দিয়ে জিজ্ঞেস করেন, কাঁদছিস কেন বাচ্চা? মা বেশ্যাগিরি করতে যাওয়ার সময় তোকে সাথে করে নিয়ে গেল না কেন? ওই কি হয়েছে তোর? বিশ্বাস করো মিষ্টি, সেদিন পেটের যন্ত্রণায় যতটা না কষ্ট হচ্ছিল, চাচির মুখে মায়ের সম্পর্কে বাজে কথা শুনে তার চেয়ে বেশি কষ্ট হয়েছিল। আমি চাচির পা ধরে বলেছিলাম, চাচি গো, আমি আর পারছি না, পেটটা কেউ ছিঁড়ে খুঁড়ে ফেলছে মনে হচ্ছে, কিছু করো। চাচি তখন লাথি দিয়ে ফেলে চলে গিয়েছিল। আমার কান্না তখনও থামেনি। বিকালে চাচি আবারও আসে, আমাকে ধরে নিয়ে যায় হাসপাতালে। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চাচি এসে বলে, তোর জীবন শেষ। সেই বয়সে কিছু না বুঝতে পারলেও এতটুকু বুঝতে পারি আমার ভেতরে কোনো রোগ আছে। এরপর বছরের পর বছর পার হয়ে যায়। আমি তখন টকবগে যুবক তৈরি হয়ে ভার্সিটিতে যাচ্ছিলাম। তখনই চাচি তার ঘর থেকে হাঁক ছাড়ে। আমি যেতেই বিনা বাক্যে পরিচিত এক হাসপাতালে নিয়ে যাই। সেখানে পুনরায় আমার শারীরিক পরীক্ষা করা হয়। পূর্বের মতোই ফলাফল আসে। আমি তখন সব বুঝি। চাচির কাছে রিপোর্ট চেয়ে দেখতে পাই সেখানে লেখা আছে, আমি কখনো বাবা হতে পারবো না। আমার জীবন সেখানেই থমকে যায়। জীবনের সকল রং ঢং মিশে যায় জমিনে। আমি হয়ে উঠি একজন যান্ত্রিক পুরুষ। চাচির কাছে রিপোর্ট রেখে দেয়, লোক সমাজকে বলে দেওয়ার হুমকিও দেয়। আমি লোকলজ্জার কারণে চাচির কথায় উঠতে এবং বসতে শুরু করি। চাচির যখন ইচ্ছে হতো আমাকে সারা রাত নানান অজুহাতে বাহিরে দাঁড় করিয়ে রাখতো। আবার যখন ইচ্ছে হতো কথা শোনাতো। আমি কিছুই বলতাম না। এরপর হঠাৎ আমার জীবন বদলে গেল। দাদার কথা মতো একজন অচেনা মেয়েকে বিয়ে করি। তার আশেপাশে কম থাকতে চেষ্টা করি যেন তার মায়ায় আটকে না যাই। আমার অনিশ্চিত জীবনে তাকে জায়গা দিতে চাইনি, কিন্তু সে আমার জীবন পাল্টে দেয়। আমার সকল কষ্ট তার হয়ে যায়, আমাকে প্রেমিক পুরুষ বানিয়ে দেয়। আমি এখন তাকে ছাড়া অচল। আমি তাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। মিষ্টি নাক টেনে টেনে কাঁদছে। আমরা খালি চোখে যা দেখি তা সত্যি নয়। হাসি ভরা মুখশ্রীর আড়ালে কতটা ব্যথা লুকায়িত আছে তা কেউই বুঝতে দেয়নি অন্তু। অন্তিককে বুকের সাথে আরেকটু জড়িয়ে ধরে বলে, আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্য হয় না অন্ত। পরিচিত হাসপাতালে নয়, চলো আশেপাশের হাসপাতালে যাই। হতেও পারে চাচি মিথ্যার রিপোর্ট বানিয়েছিল। অন্তিক চট করে মাথা তোলে। মিষ্টির চোখে চোখ রেখে বলে, এমন হলে কতই না ভালো হবে বলো। অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অন্তিকের কপালে চুমু এঁকে মিষ্টি বলে, তোমার সব দুশ্চিন্তা দূর হোক, কষ্ট লাঘব হোক।
পুণ্যালয় এতিমখানায় একজন মহিলা নাজমা বেগমের মাথায় তেল দিয়ে দিচ্ছেন। তার মনোযোগ তেল দেওয়ায় নয়, মনটা পড়ে আছে অন্য স্থানে। নাজমা বেগম বুঝতে পেরে কপাল কুঁচকায়, ব্যঙ্গস্বরে বলে, নয়ানগরে সন্ধান পাইছো নাকি? কাজে মনোযোগ দাও। তেল তো মাথায় না, আমার কলজায় ঢালতেছো, মবে হইতাছে। খালা খুঁজে দিও না তো, আমার সকল চিন্তার কারণ তো তুমি জানো। আমি ভাবছি মিষ্টির কথা, অভাগীর জীবনে আলো এসেও নিভে গেল, এর দায়ভার কার বলো তো? খবরদার, এসব চিন্তা মনেও আনবা না। আমার নাতনিকে আমি উপযুক্ত মানুষের হাতে তুলে দিছি, দেখবা মিষ্টি দিন শেষে সবচেয়ে খুশি হবে। নাজমা বেগমের কথায় মহিলাটি মন খারাপ করে, মনে মনে কিছু একটা ভাবতে থাকে সে। তেল দেওয়া শেষে নাজমা বেগম বাড়ি ফিরে আসেন, শুনতে পান ছেলের কথা। মিষ্টি আমার আপন মেয়ে না হলেও আমরা তাকে অনাদরে বড় করিনি আপা। মায়ের জন্য আমি এত দূর পর্যন্ত সম্পর্ক স্থাপন করতে রাজি হয়েছি নাজিম চাচার ভরসায়। এখন মেয়ে ও মেয়ের স্বামী বাড়ি ফিরে এসেছে বলে তাকে ফেলে দেব, তেমন মানুষ আমি নই। কথাগুলো বলছিল মিষ্টির মা রেশমির উদ্দেশ্যে। আহমদ মিষ্টির বাবার কথায় নাজমা বেগম খুশি হয়, এগিয়ে এসে বলেন, নাজিম ভাইকে আমি কাছ থেকে চিনি আব্বা। তিনি পৃথিবীতে না থাকলেও নাতনির জন্য অবশ্যই পরিকল্পনা করে গিয়েছেন। আমরা ধন সম্পত্তির লোভ করি না, আমাদের মিষ্টিকে খুব চিনি। সে স্বইচ্ছায় গড়ে গিয়েছিল, ভালো ভেবেই গিয়েছিল। আহমদ কথায় নাজমা ধমক দেন। আশেপাশে উকি ঝুঁকি দিয়ে ক্ষীণস্বরে বলেন, নাত জামাই যেন কিছু না জানে আহমেদ। কিছু রহস্যই থাক, ভুলে যাস না পূর্ণালয়ের ইতিহাস। আহমদ চুপ হয়ে যায়। সত্যি তো, পুণ্যালয়ের রহস্য উন্মোচন করার সময় এখনো আসেনি। মিষ্টিকে নিয়ে আমি আজই চলে যাব বাবা, আমাকে অনুমতি দেন দাদি। মিষ্টির হাত আমার হাতে তুলে দেওয়ার সময় থেকে সে আমার দায়িত্ব। আমরা মাঝে মাঝে আসব আপনাদের সাথে দেখা করতে। অন্তিকের কথায় মিষ্টির মা নাকচ করে। 2টা দিন থেকে যাও বাবা। বিয়ের পর মেয়ের স্বামীর ঘরই শেষ ঠিকানা। আপনাদের মেয়েকে সংসার দেখিয়েছি, কিন্তু নিজের সংসার দেখাইনি। ধরে নিন এই অকর্ম ছেলে আপনার মেয়েকে নিয়ে আজ থেকে আসল সংসার পাতা শুরু করব। মিষ্টির পরিবার অন্তিকের ব্যবহারে মুগ্ধ। বিদায়ের সময় মিষ্টি পুণ্যালয়ের পাশ দিয়ে গমনের সময় দাঁড়িয়ে যায়। আমি মায়ের সাথে দেখা না করেই চলে যাব অন্ত। এই অবস্থায় দৌড়াদৌড়ি করে না মিষ্টি। চঞ্চলা মিষ্টি কথা বলে থামেনি, অন্তিকের প্রত্যুত্তর শোনারও অপেক্ষা করেনি। মিষ্টির পিছনে পিছনে অন্তিকও ছুটে যায়। অসাবধানতায় যদি মিষ্টির কোনো ক্ষতি হয়। অন্তিক এতিমখানায় পৌঁছতেই মিষ্টি কাউকে জড়িয়ে ধরে আছে দেখতে পায়। মহিলার চেহারা বোঝা যাচ্ছে না। অন্তিক কয়েক কদম সামনে এগিয়ে যায়। মিষ্টিকে জড়িয়ে ধরে রাখা মানুষটির চেহারা এবার স্পষ্টত দেখতে পায়। অন্তিকের পা জোড়া মুহূর্তেই থেমে যায়। তার সারা শরীর কাঁপছে মানুষটিকে দেখে। হাতে রাখা ব্যাগপত্র মাটিতে পড়ে যায়। অন্তিকের চোখে পানি। অস্পষ্ট স্বরে কণ্ঠনালী থেকে বের হয়ে আসে, মা। আমরা মনে করি আমরাই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ, কিন্তু যখন অন্যজনের দুঃখের বর্ণনা শুনি তখন মনে হয় আমরা তো তার থেকেও সুখে আছি। দেখো অন্ত, মণিমার দুঃখের সামনে তোমার দুঃখ কিছুই না। জীবনের কঠিন সত্যের মুখোমুখি অন্তিক আজ। মিষ্টির মণি তারই মা রুনা, যিনি বিগত 2 যুগ ধরে পুণ্যালয়ের সেবায় নিয়োজিত ছিলেন। অন্তিক মায়ের হাতে মাথা ঠেকে কাঁদছে। কতদিন কত রাত মায়ের জন্য কেঁদেছে, মা মা বলে গলা শুকিয়ে ফেলেছে, কিন্তু মা আর ফিরে আসেনি। অন্তিক মায়ের হাতে চুমু এঁকে দীর্ঘশ্বাস ফেলে বলে, একাই চলে এসেছিলে কেন মা? তুমি কি একটাবারও ভাবোনি মা হারা ছেলের সাথে ছলচাতুরি মানুষেরা কীরকম আচরণ করতে পারে? তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারলে মা? রুনা মাথার ঘোমটা ঠিক করে ছেলের দিকে তাকায়। বিগত 2 দিন ছেলেকে মন ভরে দেখেছে সে। শক্ত কর্মঠ ছেলের অন্তরে এখনো নমনীয় ভাব বিদ্যমান। ছেলের মাথায় হাত রেখে প্রত্যুত্তর দেয়, জীবনটা বৃক্ষের ন্যায় দীর্ঘ হলেও যখন ক্ষত সৃষ্টি হয় তখন আপনজনের শান্তির জন্য নিজেকে কোরবানি দিতে হয়। মণিমা এখানে এসেও ভালো ছিল না অন্ত। এমন কোনো দিন নেই যে তোমার কথা মনে করে পাগলামি করে নাই। আমি যখন মণিমার কাছে আসি তখন আমার মাঝেই তোমাকে খুঁজে বেড়াতো মণিমা। তোমার 100,000 গল্প শুনতে ভালো লাগতো অন্ত।
দাদা তোমার যুবক বয়সী একটা ছবি চিঠির সাথে পাঠিয়েছিল। আমি চুপি চুপি ছবিখানা দেখে তোমাকে ভালোবেসে ফেলি। দাদাকে যখন দাদি আমার ব্যাপারে জানায়, দাদা অপেক্ষা করেনি, 1 সপ্তাহের মধ্যেই আমাকে তোমার সাথে বিয়ের ব্যবস্থা করে।